মধ্যপ্রাচ্যে নয়া কৌশল ইরানের, কুয়েতে গুড়িয়ে দিল একাধিক আমেরিকান ঘাঁটি। ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? আমেরিকার $300 মিলিয়ন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান, পাল্টা প্রতিক্রিয়ায় কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র? এক রাতেই ইউরোপে ঢুকল 49,000 মানুষ। স্পেনের মতো দেশে কিভাবে এই নজিরবিহীন কাণ্ড ঘটালো তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। কুয়েতের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। গুড়িয়ে দিয়েছে আহমদ আল জাবের বিমান ঘাঁটির মার্কিন যুদ্ধবিমান এবং ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম। কুয়েতের আল সালেম বিমান ঘাঁটিতেও প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। বেসামরিক নাগরিক হত্যার চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। গেল কয়েকদিনের হামলায় ইরানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে কুয়েত। আর এতেই প্রশ্ন উঠেছে, দেশটিতে কেন সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে ইরান? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। কুয়েতে এক ঝাঁক ড্রোন হামলা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অপারেশন থান্ডারবোল্টের ২৭তম ধাপে লক্ষ্যবস্তু করা হয়েছে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি আহমেদ আল জাবের ও কৌশলগত মার্কিন ঘাঁটি আল সালেম। শুক্রবারের এ হামলার পর দেয়া এক বিবৃতিতে ইরান জানিয়েছে, কেশম দ্বীপে বেসামরিক স্থাপনায় হামলার জবাবে ঘাঁটি দুটিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। হামলায় মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আইআরজিসির। তবে বরাবরের মতো অহংকারী মার্কিন বাহিনীর মিথ্যাচার কমেনি। আমেরিকা ও তার মিত্ররা ক্ষয়ক্ষতি এবং হতাহতদের প্রকৃত তথ্য গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলেও দাবি করেছে ইরান। মার্কিন হামলার জবাবে দ্বিতীয় দফার এ যুদ্ধে তুলনামূলকভাবে উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে সবচেয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। প্রশ্ন উঠেছে, কেন এ দেশটিতেই এত হামলা চালাচ্ছে ইরান? তেহরান শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলকে সতর্ক করে আসছে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশের ঘাঁটি ব্যবহার করে মার্কিনীরা হামলা চালাতে না পারে। অথচ প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের বিষয়টি মাথায় না রেখেই মিত্র আমেরিকাকে সহায়তা করে আসছে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মতো দেশ। তবে বরাবরই এই বিষয়টি অস্বীকার করে আসছে উপসাগরীয় দেশগুলো। তেহরানের দাবি, সতর্কতার পরও কুয়েতের ঘাঁটি ব্যবহার করে ইরানে বেসামরিক মানুষের উপর চালানো হচ্ছে হামলা। তাই দেশটির মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা তেহরানের বৈধ লক্ষ্যবস্তু। তাই বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় দফার এ যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত। এমনকি এ হামলায় বেড়েছে হতাহতের সংখ্যাও। বিশ্লেষকদের মতে, কুয়েতের স্থাপনায় কৌশলগত কারণে হামলা জোরদার করেছে আইআরজিসি। এমনকি এসব ঘাঁটি ব্যবহার করে ভবিষ্যতে ইরানে হামলা চালানো হতে পারে বলে এ সকল স্থাপনার সক্ষমতা দুর্বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে চালানো হচ্ছে হামলা। সারা বিশ্বে মানবতার পাঠ পড়ানো আমেরিকাই করে যাচ্ছে একের পর এক যুদ্ধাপরাধ। যুদ্ধ আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা অবৈধ হলেও একাধিকবার ইরানের সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ওয়াশিংটন। সর্বশেষ কেশম দ্বীপে মার্কিন বিমান বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বেসামরিক ভবন। এ হামলায় মার্কিনীরা হত্যা করেছে অন্তত ৩ জন বেসামরিক নাগরিককে। মার্কিন এ হামলার জবাবেই কুয়েতে নতুন করে চালানো হয় ড্রোন হামলা। তেহরান এ হামলাকে আন্তর্জাতিক মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। এছাড়া দেশটির পার্লামেন্ট স্পিকার ও আলোচনার প্রধান সমন্বয়ক বাঘের গালিবাফ হুঁশিয়ার করে বলেন, বেসামরিক নাগরিকের রক্তের চরম মূল্য দিতে হবে আমেরিকাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন অপরাধ করে নিজেদের হাত কলঙ্কিত করছে। কেশম দ্বীপে বেসামরিক বাড়িঘরের উপর সন্ত্রাসী হামলাটি মিনাব ও লামেরদে সংঘটিত অপরাধেরই ধারাবাহিকতা। আরো বলেন, আমেরিকানরা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে নিরীহ মানুষের রক্ত ঝরাতে অভ্যস্ত হয়ে গেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইসরায়েল ও আমেরিকাকে অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান, মধ্যপ্রাচ্যে গণহত্যা, যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে প্রধান দায়ীপক্ষ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করতে। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক। আমেরিকার 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
$300 মিলিয়নেরও বেশি মূল্যের এই যুদ্ধবিমান ধ্বংসের খবর সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। তবে সংঘাতের খবর ছাপে এখন বড় হয়ে উঠছে প্রচারের লড়াই। মার্কিন বাহিনীর এত বড় ক্ষতি কি সত্যিই ঘটেছে, নাকি এটি কেবলই তেহরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ? উঠেছে সেই প্রশ্ন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। জর্ডানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার 3টি F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী এই জঙ্গি বিমানের এক একটির মূল্য $100 মিলিয়ন বা 12,300 কোটি টাকার বেশি। দুর্ধর্ষ যুদ্ধবিমানগুলোর দাম এত বেশি হওয়ার অন্যতম কারণ রাডার ফাঁকি দিয়ে শত্রুর উপর বিধ্বংসী আঘাত হানার সক্ষমতা। IRGCর দাবি সত্য হলে এক আক্রমণেই $300 মিলিয়ন যুদ্ধবিমান, সেনা ও প্রযুক্তিবিদ হারিয়েছে মার্কিন বাহিনী। ইরানের এমন বিস্ফোরক দাবি বরাবরের মতোই নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এখন প্রশ্ন হলো, 3টি F-35 কি সত্যিই ধ্বংস হয়েছে? ইরানের কেশম দ্বীপে আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার বদলা নিতেই মার্কিন ঘাঁটিতে আঘাতের পদক্ষেপ নেয় তেহরান। জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হামলায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে IRGC। তবে F-35 যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করেনি ওয়াশিংটন। সরাসরি ইরানের দাবি নাকচ করে দিয়ে সেন্টকম জানিয়েছে, ইরানি হামলায় কোনো মার্কিন বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়নি। IRGCর ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয়তো প্রতিহত করা হয়েছে, নয়তো নির্ধারিত লক্ষ্যেই পৌঁছায়নি। তবে ইরান যদি 3টি F-35 ধ্বংস করে থাকে, তাহলে সেটি হবে আমেরিকার জন্য বিরাট বড় এক ধাক্কা। মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত এখন শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল জর্ডান মাঝ আকাশেই ধ্বংস করার দাবি করেছে। মার্কিন ঘাঁটিতে IRGCর প্রতিশোধমূলক হামলায় অবশ্য চুপ করে বসে নেই আমেরিকা। ইরানের একাধিক সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত মার্চ মাসেও একটি F-35 বিধ্বস্ত হয়েছিল ইরানি হামলায়। তখন যুক্তরাষ্ট্র স্বীকার করেছিল ঘটনাটি। এবার তারা পুরোপুরি অস্বীকার করছে। তাহলে কি এবার নিজেদের বড় কোনো ক্ষতির কথাই লুকাচ্ছে ওয়াশিংটন? ইসরায়েল আমেরিকার শুরু করা যুদ্ধে ক্রমেই জড়িয়ে পড়ছে জর্ডান, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা। ইসরায়েলি বাহিনী নিয়মিত লেবানন, সিরিয়া ও গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জ্বালানি সরবরাহের প্রধান নৌপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকার ফলে চাপের মুখে আছে পুরো বিশ্বের অর্থনীতি। এমন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান ও ওমানের মতো দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, পাল্টাপাল্টি লড়াই বন্ধ না হলে পুরো মধ্যপ্রাচ্যই চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে 3টি F-35 ধ্বংসের দাবি করেছে ইরান, কিন্তু সেই দাবি পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে আমেরিকা। কোন পক্ষের কথা সত্যি সেটা এখনও নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। ইরান বলছে তারা আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-35 ধ্বংস করে দেখিয়ে দিয়েছে, শত্রুদের ছাড় দেয়া হবে না। অন্যদিকে এই যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, আমেরিকার ভেতরেই মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে কি অস্ত্রের যুদ্ধের পাশাপাশি প্রচারের যুদ্ধেও ইরানের কাছে হেরে চলেছে যুক্তরাষ্ট্র? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফুলের রঙে শান্তির বার্তা আর খাবারে বিশ্ব রেকর্ড। লাতিন আমেরিকার দেশে দুই ভিন্ন আয়োজন। কলম্বিয়ার মেডেলিনে 2,20,000 ফুল দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের কার্পেট, যার উপরে শোভা পাচ্ছে ভালোবাসা এবং শান্তির প্রতীক সাদা পায়রা। আর মেক্সিকো সিটিতে 46 জন শেফ মিলে তৈরি করেছেন 100 মিটার লম্বা 1.5 মেট্রিক টন ওজনের স্যান্ডউইচ, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গড়েছে নতুন ইতিহাস। সানজিজা ইসলাম তনির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আকাশপানে চোখ মেলে তাকিয়ে রং বেরঙের নানা প্রজাতির ফুল। ক্ষণিকের দেখায় মনে হবে অতিথি আমন্ত্রণে যেন মেলে রাখা হয়েছে বাহারি কার্পেট, আর তার ওপর দিয়ে বিশাল আকৃতির শুভ্র পায়রার উড়ন্ত ভঙ্গি দৃষ্টি কাড়বে। স্নিগ্ধতার হিমেল পরশ বুলিয়ে দেবে যে কারো হৃদয়ে। দীর্ঘক্ষণ তাকিয়ে থেকেও ক্লান্ত হবে না উৎসুক মন। চোখ মেলে তাকিয়ে থাকা ফুলগুলো আসল হলেও পায়রাটি প্রাণহীন। দৃষ্টি হরণ করা রাজকীয় পায়রাটি তৈরির ক্ষেত্রেও
মাথায় রাখা হয়েছে পরিবেশের কথা। এমন সব উপকরণে একে তৈরি করা হয়েছে যা একেবারে পরিবেশ বান্ধব। কোথায় আর কেন দৃষ্টিনন্দন এই আয়োজন? 2,20,000 ফুল আর নানা প্রজাতির 27,000 সৌন্দর্যবর্ধক গাছ দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক এই কার্পেট, যা নার্সারি থেকে ফুল ভর্তি ছোট ছোট গাছ তুলে নিয়ে তৈরি করা হয়েছে। এই নকশাটি ফুটিয়ে তুলতে ফুল আর গাছের পরিকল্পিত ব্যবহারে মুন্সিয়ানার ছাপ এক দেখাতেই স্পষ্ট ধরা পড়ে। এটি দেখতে হলে যেতে হবে কলম্বিয়ার সান্তা ফে মেডেলিন শপিং মলে, যেখানে চলছে 16তম বার্ষিক ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। আর এই উৎসবকে যথার্থ অর্থবহ করে তুলতে জীবন্ত ফুলের এই কার্পেটের ওপর ঝুলিয়ে দেওয়া হয়েছে 17 মিটার লম্বা ডানার চিরায়ত শান্তির প্রতীক পায়রাকে, যা ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা আর শান্তির বার্তা। এবছর সান্তা ফে মেডেলিন ফ্লাওয়ার কার্পেটের প্রদর্শনীতে 15 মিটার উঁচুতে ঝুলন্ত একটি বিশাল পায়রা রাখা হয়েছে। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের আমরা এই বার্তাই দিতে চাই যে ভালোবাসা থাকে যেখানে, সেখানেই শান্তির দেখা মেলে। পায়রাটি তার বিশাল ডানায় শান্তির বার্তা নিয়ে আমাদের আলিঙ্গন করছে। প্রতি বছরই মেডেলিন ফ্লাওয়ার ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে এই ফুলের কার্পেট। গত বছরও 31 লাখের বেশি দেশি বিদেশি দর্শনার্থী এই উৎসবে এসেছিলেন, উপভোগ করেছেন ফুল ও গাছের সমারোহে তৈরি মনোমুগ্ধকর প্রদর্শনী। শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে এই বছরের ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি 30 আগস্ট পর্যন্ত চলবে। কলম্বিয়াতে যখন দর্শনার্থীরা বিশ্বের সবচেয়ে বড় ফ্লাওয়ার ফেস্টিভ্যালে ফুলের সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ, ঠিক তখনই স্যান্ডউইচ বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে প্রতিবেশী মেক্সিকো। রাজধানীর ভেনুস্তিয়ানো কারাঞ্জা এলাকার 46 জন শেফ মিলে 100 মিটার লম্বা ও 1.5 মেট্রিক টন ওজনের স্যান্ডউইচ বানিয়ে নাম লিখিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। মেক্সিকোর অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল 2026 টর্টা ফেয়ার উদ্বোধনী আয়োজনে রেকর্ড গড়া ওই স্যান্ডউইচটি তৈরি করা হয়। স্যান্ডউইচের আকার এবং ওজন পরিমাপের পর ভেনুস্তিয়ানো কারাঞ্জার মেয়র এভলিন পারার হাতে তুলে দেওয়া হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আকাঙ্ক্ষিত সার্টিফিকেট। স্ট্রিট ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাডা। টর্টা ফেয়ার এই শহরের প্রধান কুকিং ফেস্টিভ্যাল, যা লাখ লাখ মানুষকে একত্রিত করে। এই উৎসবের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা কোনো সহজ কাজ নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডউইচটি কেটে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া এবারের টর্টা ফেয়ারে পসরা সাজিয়ে বসেছে 100টিরও বেশি খাবারের দোকান, যেখানে ঐতিহ্যবাহী টর্টা ও আঞ্চলিক খাবারের পাশাপাশি জিভে জল আনা দেশ বিদেশের মুখরোচক আন্তর্জাতিক খাবারও পাওয়া যাচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মরক্কো উপকূলের স্পেন নিয়ন্ত্রিত শহর সেউতায় ঘটে গেছে অভিবাসনের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। সাত্রে এবং কাটাতার পেরিয়ে এক রাতে প্রায় 49,000 মানুষ অনুপ্রবেশ করেছে স্বপ্নের ইউরোপে। হাজার হাজার মানুষের এই ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন এবং মরক্কো। সীমান্ত পার হতে গিয়ে একের পর এক মৃত্যুর খবরে এখন আতঙ্ক চারিদিকে। এই মরণ ফাঁদ থেকে খালি হাতে ফিরে আসা অভিবাসীরা বলছেন, ইউরোপের সীমান্ত এখন কেবলই এক মৃত্যুর নাম। হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। এক রাতের মধ্যে ইউরোপে ঢুকে পড়ল প্রায় 49,000 মানুষ। মরক্কো উপকূলে অবস্থিত স্পেনের ছোট শহর সেউতা সীমান্ত দিয়ে সাঁতরে হেঁটে ঠেলাঠেলি করে স্পেনের ভূখণ্ডে পা রাখে এসব অভিবাসন প্রত্যাশী। ইউরোপের অভিবাসন ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আগে কখনো দেখা যায়নি। বিপুল সংখ্যক জনতার মানব স্রোত আছড়ে পড়তেই গোটা ইউরোপ জুড়ে হুলস্থুল পড়ে যায়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 24 ঘন্টায় 49,000-এর বেশি মানুষের অবৈধভাবে সীমান্ত টপকানোর কথা জানালেও পরে সরকারি ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয় এই তথ্য।
মরক্কো সীমান্তের নিকটবর্তী অঞ্চল স্পেনের সেউতা ও মেরিলা শহর দুটি পুরো ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত হওয়ায় এই দুটি শহর সবসময়ই মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখানে অভিবাসন প্রত্যাশীদের ভিড় লেগে থাকলেও একদিনে এত বিশাল সংখ্যক অনুপ্রবেশের রেকর্ড আর নেই। সীমান্তের ভয়াবহ অভিজ্ঞতা শেষে অনেকেই এখন হতাশা নিয়ে মরক্কোতে ফিরে যাচ্ছেন। সত্যি বলতে আমি কেন যে এখানে এসেছিলাম তা নিজেও জানি না। আমি এখন সোজা বাড়ি ফিরে যাচ্ছি। ব্যাপারটা খুবই সোজা, এই মুহূর্তেই ফিরছি। গতকাল দুপুরের পর থেকে আমার পেটে একটা দানাও খাবার পড়েনি, যদিও সাথে কিছু টাকা এনেছিলাম, তবে সেটা কেবল ট্যাক্সি আর আনুষঙ্গিক খরচের জন্য। ব্যাস এতটুকুই, এর বেশি আর কিছু বলার নেই আমার। এখন পর্যন্ত একটুকু ঘুমাতে পারিনি। আমরা যা করছিলাম তা মোটেও ঠিক কাজ নয়, আর এতে কোনো আনন্দও নেই। তার উপর এখানে তো মানুষ মারা যাচ্ছে। আমি হাত জোর করে অনুরোধ করছি, যারা এখনো আসনি, দয়া করে এসো না, এই ভুলটা করো না। বর্তমান পরিস্থিতিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পুরো সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে স্পেন ও মরক্কো সীমান্ত প্রাচীর আরও শক্ত করেছে। আকস্মিক অনুপ্রবেশের এই ঘটনার জেরে পুরো ইউরোপ জুড়ে তীব্র ক্ষোভ ও বিভাজন তৈরি হয়েছে। ইতালি ইতিমধ্যে ইউরোপের অভ্যন্তরীণ সীমান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে। অন্যদিকে সীমান্তে কড়া নিয়ন্ত্রণ চেয়েছে ফ্রান্স। স্বপ্নের মহাদেশ ইউরোপে পৌঁছানোর বিপজ্জনক চেষ্টা এখন রূপ নিয়েছে এক ভয়াবহ মানবিক সংকটে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার লোকসভায় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে তথ্য জানানো হয়। সংসদীয় কমিটির বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক কারণেই শেখ হাসিনাকে ভারতীয় অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে, তবে দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ আইনগত কাঠামো অনুযায়ী বিবেচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এই কমিটি। ইসরায়েলের বর্বর হামলায় গুড়িয়ে দেয়া গাজা পুনর্গঠনের রূপরেখা বোর্ড অব পিস বাস্তবায়নে হামাস নিরস্ত্রীকরণে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি বাস্তবায়নের জন্য ইসরায়েলের সেনাবহর গাজা থেকে প্রত্যাহারের শর্ত দিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কাতার, মিশর আর তুরস্কের মধ্যস্থতায় কায়রোর বৈঠকেই সম্মতি দিয়েছে হামাস। নিরস্ত্রীকরণের পথ বেয়ে বোর্ড অব পিসের রূপরেখা বাস্তবায়ন প্রক্রিয়া দ্বিতীয় ধাপে পা রাখবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, বোর্ড অব পিসের 20 দফা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি। এর ধারাবাহিকতায় ইসরায়েলের সেনাবহর গাজা থেকে সরে যাবে। এই প্রক্রিয়ায় গাজা তৎপর অন্য প্রতিরোধ যোদ্ধারাও অস্ত্র সমর্পণ করবেন। ভারী অস্ত্রের নিয়ন্ত্রণ নেবে ফিলিস্তিনের বৈধ কর্তৃপক্ষ। এটি করতে হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি নিরস্ত্রীকরণ কার্যক্রম ইসরায়েলের হস্তক্ষেপ মুক্ত রাখার পূর্ব শর্ত দিয়েছে হামাস। নিরস্ত্রীকরণের পর শান্তি প্রতিষ্ঠার স্বার্থে গাজায় নামবে পাকিস্তান, মিশর সহ বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত শান্তিরক্ষী বাহিনী। যদিও সেনা প্রত্যাহারের প্রশ্নে ইসরায়েলের অবস্থান এখনও স্পষ্ট নয়। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও গত 9 মাসে 1200-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এবছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিস সনদে সই করেন সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ 20টি দেশের নেতারা। পাকিস্তানের বেলুচিস্তানের একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত 34 জন শ্রমিক নিহত হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন আরও 8 জন। তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বেলুচিস্তান প্রদেশের কয়টা এলাকায় এই বিস্ফোরণ এবং হতাহতের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের সময় খনির ভেতরে 42 জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে উদ্ধারকারী দল এতে যোগ দিলে মাটির 4000 ফুট গভীরের এই খনি থেকে 34টি মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী পাকিস্তানের খনিগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং গ্যাস মনিটরিং সিস্টেম না থাকায় এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে। বেলুচিস্তানের খনি এবং খনিজ সম্পদ উন্নয়ন মন্ত্রী শোয়েব নসির ওয়ানি এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। নিহত প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ করে পাকিস্তানি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নেপালে ডাঙ্গায় 3 জন নিহতের জেরে কারফিউ জারি করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আর শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত রবিবার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার সূত্রপাত হলে পরে তা পার্শ্ববর্তী মাধ্যেশ প্রদেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে গেছে। বৃহস্পতিবার পরিস্থিতির অবনতি ঘটলে কারফিউ জারি করে সেনা নামানো হয়। বন্ধ রয়েছে জয়নগর, জানাকপুর, ভাঙ্গারার মধ্যে চলাচল করা রেল যোগাযোগ। মূলত রবিবার সপ্তকোশী নদীতে
হিন্দুদের শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজিয়ে ধর্মীয় পতাকা ওড়ানো নিয়ে হিন্দু এবং মুসলিম কিছু মানুষের মধ্যে বিরোধের পর সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার গ্যাস আর গুলি ছুড়লে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। নিহত হয় ওম প্রকাশ মেহতা নামে একজন। এর 3 দিন পর মারা যান পুলিশের গুলিতে আহত জয়প্রকাশ মেহতা। কারফিউ চলাকালে সিরহা জেলায় বিক্ষোভের সময় আরও একজন নিহত হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেএনজি আন্দোলনের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বচ্ছ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনারও আশ্বাস দিয়েছেন তিনি। এ ছিল আজকের মতো, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।